বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে সকালের প্রভাতী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভারতের রাজনীতির ইতিহাস কি পাল্টে যাচ্ছে? একটা সময় জনগণ যা সিদ্ধান্ত নিত সেই সরকারই, সেই দল ক্ষমতাসীন হতো। এখন কি সব কিছুই পাল্টে যাচ্ছে? যেমন ধরুন, আমরা জানতাম যে খেলাধুলাতে, ক্রিকেট খেলাতে বা অন্য কোনো খেলাধুলাতে, সেখানে যেমন বুকিদের দাপাদাপি, জুয়ারিদের দাপাদাপি, ঠিক একই রকম দাপাদাপি কি আমরা দেখতে পাচ্ছি ভারতের নির্বাচনী ব্যবস্থার মধ্যে ঢুকে গেছে বুকিরা? তা না হলে এক দুজন ব্যক্তি কি করে আশ্বাস দিতে পারেন যে আমরা এই বিধানসভা আসনের এতগুলো সিট আপনাকে জিতিয়ে দিতে পারবো? এই ধরনের কথাবার্তা কোন অঙ্ক থেকে বলা হয়, কি জন্য বলা হয়, এবং এটা একটা গুরুতর অভিযোগ সামনে এসেছে। আমরা জানি যে গত বৃহস্পতিবার 7ই আগস্ট স্বাধীন ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে আগামী দিনে চিহ্নিত হবে। দেশের সবচেয়ে বড় সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ শাসক দলের সঙ্গে যোগসাজশ করে একের পর এক নির্বাচনে শাসক দলকে জেতানোর পরিকল্পনা দিচ্ছে নির্বাচন কমিশন। এই ধরনের অভিযোগ সরাসরি এনেছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী গত বৃহস্পতিবার এই ধরনের একটা বিস্ফোরক মন্তব্য, তথ্য প্রমাণ সহকারে মানুষের কাছে আনার পর নির্বাচন কমিশন সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বদলে যেতে শুরু করে। আমরা যদি একটু লক্ষ্য রাখি সোশ্যাল মিডিয়ার দিকে, সোশ্যাল মিডিয়ায় একটা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং ব্যাপকভাবে তার বিরুদ্ধে প্রচার চলছে এবং নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতেও সোশ্যাল মিডিয়া সরব হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে গ্রহণযোগ্যতা, নির্বাচন কমিশনের যে বিশ্বাসযোগ্যতা এতদিন ছিল সাধারণ মানুষের মধ্যে, সেই বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা দুটোই নষ্ট হয়ে গেছে। এরপর থেকে যতগুলো নির্বাচন হবে সবকটা নির্বাচন ঘিরেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেবে। এই ঘটনা নিয়ে যখন গোটা ভারতবর্ষ বা গোটা বিশ্বে তোলপাড় হচ্ছে, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচনী ব্যবস্থার উপরে সরাসরি অভিযোগ করেছেন সে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ঠিক তখনই দেশের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ, এই মুহূর্তে জীবিত রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ শারদ পাওয়ার বিস্ফোরক অভিযোগ করেছেন। শারদ পাওয়ারের যে অভিযোগ, সেই অভিযোগটা আসার পর আমাদের মতো সাধারণ নাগরিকরা শিউরে উঠছে। আমরা যারা আইপিএল দেখি, আমরা যারা বিভিন্ন ক্রিকেট খেলাগুলো দেখি বা বিভিন্ন বেটিং চক্র যে হদিশগুলো মাঝে মাঝে খবরের কাগজে পড়ি, সেই বেটিং চক্র শেষ পর্যন্ত কি আমাদের দেশের রাজনীতিতে প্রবেশ করেছে? দেশের প্রধানমন্ত্রী কি হবে ওই বেটিং চক্র ঠিক করে দিবে? দেশের রাজ্যের ক্ষমতা, কোন দল ক্ষমতা পাবে, বেটিং চক্র ঠিক করে দেবে? অদ্ভুত এক সিচুয়েশন চলছে। এর পেছনে কারা, তদন্ত অবশ্যই প্রয়োজন। অবশ্যই রাহুল গান্ধীর পর শারদ পাওয়ার যে অভিযোগ করেছেন, সেই অভিযোগটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতেই আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জানি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যে বৃহস্পতিবারের যে সাংবাদিক সম্মেলন বা তার যে তথ্য প্রমাণ উপস্থাপন করে দেশের মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করেছেন যে নির্বাচন কমিশন যোগসাজশ করে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে, এবং সেই অভিযোগকে সরাসরি সমর্থন করেছেন শারদ পাওয়ার। একই সঙ্গে তিনি একটি চাঞ্চল্যকর প্রসঙ্গ সামনে আনলেন। সেটা হচ্ছে বৃহস্পতিবার রাহুল জানিয়েছিলেন কি, যে ভোট চুরি হয়েছে কর্ণাটকে, মহারাষ্ট্রে, হরিয়ানার মতো রাজ্যগুলিতে। সেখানকার নির্বাচন কমিশনের আধিকারিকরা যাই বলুক, হলফনামা দিয়ে তাকে দাবি জানালেও শেষ পর্যন্ত প্রমাণিত হচ্ছে রাহুল গান্ধী যে অভিযোগগুলো সামনে এনেছিলেন তার সবটাই প্রায় সত্য, প্রায় কেন সবটাই সত্য, 100% সত্য বলে
প্রমাণিত হচ্ছে, একটার পর একটা প্রমাণ করতে গিয়ে। যেমন ধরুন একটি 35 নম্বর ঘরে 80 জন ভোটার, এই তথ্যটা ভেবেছিল গদি মিডিয়ার কিছু সাংবাদিক বা গদি মিডিয়া ভেবেছিল রাহুল গান্ধী হয়তো বাড়িয়ে কিছু বলছে, বাড়িয়ে চাড়িয়ে বলছে। তারা সাংবাদিক পাঠালেন সেই বেঙ্গালুরু সেই 35 নম্বর মহাদেবপুরা বিধানসভার অন্তর্গত সেই 35 নম্বর ঘরে গিয়ে দেখলেন সেই ঘরে মাত্র 2 জন বাস করে, তাও ভাড়াটে। ওই ঘরটা আবার মানে পশ্চিমবাংলার কোনো এক দীপঙ্করের নামে আছে, এবং সেই সব দেখে শুনে জানা গেল যে ওই ঘরের নামেই, ওই ঠিকানাতেই 80 জনের নাম আছে। এ নিয়ে বিএলওর কাছে গেল সাংবাদিকরা। বিএলও বললেন, হ্যাঁ আমি করে দিয়েছি, ওরা ভোট দিতে আসে, ওরা এখানে থাকে কিনা জানি না, কেন ভোট দিতে আসে, ফোন করেছিলাম, ফোনে বললে ভোট দিতে আসে। চিন্তা করে দেখুন কীরকম দুর্নীতির জায়গায় জানিছে। এই 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 যখন চাঞ্চল্যকর অভিযোগ চলছে, যে অভিযোগ নিয়ে গোটা দেশ তথা গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে রয়েছে ভারতের দিকে, ভারতের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের হবে কি হবে না সে নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক সেই সময় মহারাষ্ট্রের আরেক প্রবীণ রাজনীতিবিদ তিনি দাবি করলেন যে 2024 সালের মহারাষ্ট্র নির্বাচনে তাকে 160টি আসন জয়ী করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ভোটের আগে ভাগেই, কিন্তু তিনি এবং রাহুল গান্ধী বিষয়টিতে না জড়ানোর সিদ্ধান্ত নেন। গতকাল নাগপুরে, অর্থাৎ মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শারদ পাওয়ার বলেন, রাহুল গান্ধীর দিল্লির সংবাদ সম্মেলনে আমি ছিলাম, তিনি কঠোর পরিশ্রম করেছিলেন, বিষয়গুলি গভীরভাবে অধ্যয়ন করেন। এর ফলেই কিছু জিনিস প্রকাশ্যে আসে। একটি বাড়িতে একজনই থাকতেন, অথচ 40 জন ভোটার দেখানো হয়েছে। সম্ভবত এখন ওই অভিযোগে তদন্ত করছে কমিশন। এরপরে 160 আসন পাইয়ে দেওয়ার বিষয়টি জানান প্রবীণ নেতা। তিনি বলেন, মহারাষ্ট্রে ভোটের আগে 2 জন আমার কাছে আসেন, তারা আশ্বস্ত করে যে 288-র মধ্যে 160টা আসন জিতিয়ে দেব। যদিও আমি তাদের গুরুত্ব দিইনি। আমি তাদের 2 জনকে রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিই, যদিও আমার এবং রাহুল গান্ধীর সিদ্ধান্ত ছিল যে এর মধ্যে আমাদের জড়ানো উচিত হবে না। বলা বাহুল্য, এনসিপি প্রধানের এত বড় অভিযোগ সামনে আসার পর অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের। পাওয়ারের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয় কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা সমগ্র দেশ। ইতিমধ্যেই রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহাদেবপুরা বিধানসভায় 1 লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে। তিনি জানান যে বেঙ্গালুরুর ওই লোকসভা কেন্দ্রে কংগ্রেস পেয়েছিল 6,26,000 ভোট, বিজেপি পেয়েছিল 6,58,000 ভোট। হার জিতের ব্যবধান ছিল 32,000-এর সামান্য বেশি। দাবি করা হয়েছে মহাদেবপুরা আসনে 1,250,000টি ভুয়ো ভোটার তৈরি করা হয়েছিল বিজেপিকে জেতাতে। এহেন চুরির অভিযোগ সামনে আসতেই স্বাভাবিকভাবে শোরগোল হয়ে উঠেছে, চাপানো তো শুরু হয়েছে শাসক বিরোধী। স্বভাবতই কমিশন রাহুলের দাবি উড়িয়ে দিয়েছে। রাহুলের দাবি উড়িয়ে দেওয়ার পরও কমিশনের রাতের ঘুম নেই। এনসিপি নেতা শারদ পাওয়ারের এই তথ্য সামনে আসার পর আরও চাপে পড়ল নির্বাচন কমিশন। তাহলে নির্বাচন কমিশন কি দালাল দিয়ে ভোটটাকে নিয়ন্ত্রণ করছে? প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন যে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আপনি নিজেকে স্বচ্ছতা প্রমাণ করুন। আপনি সাংবিধানিক সংস্থা, দেশের মানুষের করের টাকায় আপনাদের মাইনে হয়, বেতন হয় প্রতি মাসে, সেটা মনে রাখতে হবে। দেশের মানুষকে ঠকানোটা উচিত হবে না। দেশের মানুষের সঙ্গে আপনাদের কাজ করতে হবে এবং দেশের মানুষের স্বার্থ দেখতে হবে। আর যদি না দেখেন, যদি রাস্তায় নেমে আসে বিরোধীরা, কাল যদি গোটা দেশ জুড়ে গণ অভ্যুত্থান তৈরি হয়ে যায়, তখন আপনারা কোথায় যাবেন? সুতরাং ওই অজুহাত তৈরি করে হলফনামা দাও, এ দাও সে দাও, এই গল্প ছেড়ে দিয়ে যেটা ভুল হয়েছে ভুলটাকে স্বীকার করে নিয়ে আপনারা তদন্তের আদেশ দেন। তদন্ত করে দেখুন কোনটা ঠিক কোনটা বেঠিক, রাহুল গান্ধী ঠিক, শারদ পাওয়ার ঠিক না বেঠিক। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, আগামী দিনে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা চলে যাবে। যদি এখনই নির্বাচনী ব্যবস্থার সংস্কার না করা হয়, তাহলে আগামী দিনে এই নির্বাচনের প্রতি সাধারণ মানুষের আস্থা যদি চলে যায়, তাতে দেশের সংহতি, দেশের সম্প্রীতি বিপন্ন হয়ে উঠবে বলে আমরা মনে করি।
আপনারা কি মনে করেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।